শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, অমিতাভ রেজা চৌধুরী 2016 সালে যিনি আয়না বাজি দিয়ে বাজিমাত করেছিলেন, জয় করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়, তিনি সম্প্রতি তার একটি নতুন চলচ্চিত্র রিক্সা গার্ড মুক্তি পেয়েছে বাংলাদেশের নানা প্রেক্ষাগৃহে। আজকে তারকা কথনের সেটে আমরা কথা বলবো রিক্সা গার্ল নিয়ে, এবং সেই কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, এবং আমাদের সাথে আছেন সেই রিক্সা গার্ল চলচ্চিত্রে যিনি নাইমা এই চরিত্রটিকে অনেক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন, নভেরা রহমান। শুভ দুপুর আপনাদের, কেমন আছেন আপনারা? খুব ভালো, আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি। আমরা কথা বলবো রিক্সা গার্ল নিয়ে। দর্শকদের প্রতিক্রিয়া সম্পর্কে শুরুতে একটু শুনি। দর্শকদের প্রতিক্রিয়া যথেষ্ট ভালো, কারণ ছবিটার মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক জার্নি আছে। তো এটার কারণে যারা একবার ছবিটা দেখে তারা পুরোটা আমরা দেখলাম যে খুব ভালো এনজয় করে এবং খুব ইন্টারেস্টিং পয়েন্ট নোট করে, এবং সেই নোটটা দেখে সবচেয়ে ইন্টারঅ্যাক্ট করে বাচ্চারা। এবং বেসিক্যালি যেটা বাচ্চাদের আমি দেখলাম যে একদম যারা বাচ্চারা তারা অনেক এক্সাইটেড। এবং আমি আপনাকে শুধু একটা কথা বলতে পারি, আমার যে ভাতিজা সে একটু স্লো লার্নার এবং ও সব কিছু দেখে না, সারাক্ষণ ডিভাইসের মধ্যে থাকে। অদ্ভুতভাবে ও তো বিরক্ত হওয়ার কথা, খুব ছোট, ওর বয়স 7-8। তো ও এবং তাছাড়া ও তো একটু অস্থির থাকে, সারাক্ষণ মোবাইল টোবাইল দেখতে থাকে এবং নিজের মতো নিজের জগতে থাকে। তো ওকে যখন দেখানো হয়েছে ও পুরাটা জুড়ে এত ফলো করছে, নাইমা যখন দৌড়াইছে তখন সে এত খুশি, এত মজা পাইছে, বিকজ অফ কালার্স, বিকজ অফ দিস থিংস। সো দ্যাটস ওয়াই আমি খুব এক্সাইটেড যে আমি এই বাচ্চারা বা কিশোরেরা যদি ইন্টারঅ্যাক্ট করতে পারে, বেসিক্যালি যারা টিনেজ যারা দেখতে যাচ্ছে তাদের খুব ভালো লাগতেছে। ডেফিনেটলি এই মুহূর্তে দর্শক তো ওইভাবে সিনেমা হলে কম যায়, মানে সিনেমা হলে একমাত্র বাংলাদেশে এই বাচ্চাগুলা আসলে শুধুমাত্র অ্যানিমেশন দেখতে যায়, কারণ ওই যে বিদেশি অ্যানিমেশন ছবি বাংলাদেশে যেগুলো আসে মা বাবারা শুধু এটা দেখতে নিয়ে যায়। আমি অনুরোধ করব সবাইকে যে প্লিজ আপনারা বাংলা ভাষার ছবিটা দেখতে আসেন, এটার মধ্যে অ্যানিমেশন আছে, এটার মধ্যে ওর দেখার রঙের অনেক গল্প আছে। বাহ, চমৎকার। সারা বিশ্বে 30টি চলচ্চিত্র প্রদর্শনীতে এই চলচ্চিত্রটি দেখানো হয়েছে এবং গত শুক্রবার মুক্তি পেল বাংলাদেশে বাংলা ভাষায় রিক্সা গার্ল চলচ্চিত্রটি। আমরা একটু নভেরা রহমান আপনার কাছে যেতে চাই, কেমন লাগছে? অফকোর্স ভালো লাগছে। অনেকদিন ধরে তো ফিল্মটার সাথে ছিলাম, বিদেশে ঘোরার পরে বাংলাদেশের মানুষটা এখন দেখবে। আর ফিল্মটা অরিজিনালি ইংলিশে ডাব করা ছিল, এখন আমরা ইংলিশে আমরা শুট করেছিলাম, আমরা এখন বাংলায় ডাব করেছি বাংলাদেশের অডিয়েন্সের জন্য। তো এটা একটা ডিফারেন্ট একটা এলিমেন্ট অ্যাড করেছে ফিল্মটাকে। সো আমিও এখনো বাংলাটা আমি দেখতে পারিনি, আমি কিছুদিন পরে গিয়ে দেখব। কিন্তু ভক্ত যারা আছেন তারা নিশ্চয়ই দেখেছেন, যারা ভালোবাসার মানুষ, তাদের কাছ থেকে কিরকম প্রতিক্রিয়া পেলেন? এটা আসলে সবসময় তারা তো সবসময় অনেক সাপোর্টিভ, এটা দেখেও মানে দে আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট মি। দে আর এক্সাইটেড টু সি যে আরও কি করি ফিউচারে। আর আমার ফ্রেন্ডরা দেখেছে, আমার ফ্যামিলি দেখতে পেরেছে। দে আর ভেরি হ্যাপি উইথ ইট। বাহ, আবার ফিরে যাচ্ছি অমিতাভ ভাই আপনার কাছে। এই যে আমরা যখন চলচ্চিত্রের দৃশ্যপটগুলোই দেখছি, তখন সেখানে দেখছি এই যে রিক্সার সাথে এবং এই যে রিক্সার যে পেইন্টিংটা, এটার সাথে সারা বিশ্বের মানুষজনকে পরিচিত করে দেওয়া। এবং এই চলচ্চিত্রে কিন্তু আমরা সেটের কথাগুলোও যদি চিন্তা করি, আমরা দেখেছি নানা ধরনের সেট সেখানে, এবং এগুলো তৈরি করার পেছনেও নিশ্চয়ই অনেক রকম চ্যালেঞ্জ ছিল। সেগুলো আসলে কিভাবে আপনি সুন্দরভাবে সম্পন্ন করলেন? যেটা একটা হচ্ছে রিসার্চ। আমি যখন গল্পটা উপন্যাসটা পড়েছি, সত্যি কথা বলতে আমাদের উপন্যাসটার মধ্যে রিক্সা পেন্টিং বলে কিছু ছিল না। ওইখানে নাইমা একটা চরিত্র ছিল, এবং ওই মিতালি পারকিন্সের উপন্যাসটা, সেটা নাইমা একটা আলপনা আঁকত। কারণ যিনি উপন্যাসিক যিনি লিখেছেন উনি আসলে রিক্সা পেন্টিং সম্বন্ধে তার কোনো আইডিয়া ছিল না, স্বাভাবিকভাবেই। উনি আলপনার পয়েন্ট অফ ভিউতে লিখছে, গ্রামে একটা মেয়ে আলপনাকে, সেটার গল্প, গ্রামেরই গল্প। কিন্তু আমি যখন এটা অ্যাডপ্ট করেছি, আমি চিন্তা করেছি আমি এটাকে সিনেমার আকারে, এটার ব্যাপ্তিটা সিনেমার আকারে যদি করতে চাই, এটা জার্নিটা অনেক বড় হইতে হবে। তখন এটাকে আমি এক্সটেন্ড করি, এবং এটার মধ্যে যে এলিমেন্টটা আমাকে অ্যাডপ্ট করি সেটা হচ্ছে আমি মনে করি যে আচ্ছা, এটা যদি রিক্সা পেইন্টিংয়ের আদলে করি, এবং এই ফর্মটা তো ডাইং আর্ট, এটা তো এখন নাই, এটা শুধু আমাদের, এটা একটা অন্য ফর্মে হাজির আছে। তো আমরা এই ফর্মটাকে নিয়ে কেন সিনেমা বানাই না? সো এইটা আমার মূল উদ্দেশ্য ছিল। দেন উই স্টার্টেড রিসার্চ। তো আমাদের রিসার্চ টিম সুকর্ণ ছিল,
সেরা প্রায় মাসখানেক বিভিন্ন রিক্সা পেইন্টারদের সাথে কথা বলে, ছবি তুলে রিসার্চ জোগাড় করে, বিভিন্ন আগের 80 দশকের রিক্সা পেইন্টিং, 90 দশকের রিক্সা পেইন্টিং, এগুলো সব রিসার্চ করে উই ফাইন্ড সামথিং যেটা আমার মনে হয় যে এইটা হচ্ছে একটা প্যাটার্ন। আপনি যদি লক্ষ্য করেন রিক্সা পেইন্টিংয়ের প্যাটার্নগুলোতে দেখবেন যে সবসময় সিমেট্রিক জিনিস থাকে, এই পাশে একটা ময়ূর থাকলে এই পাশে একটা ময়ূর থাকে, এই পাশে একটা গাছ থাকলে এই পাশে একটা গাছ থাকে। এবং মানুষগুলা 80 দশকের দিকে মানুষ থাকতো না, পশু পাখিরা মানুষ হিসেবে আচরণ করতো। আচ্ছা, মানে পশু ভাত খাচ্ছে, তাই না, বাঘ হেঁটে বেড়াচ্ছে। বিকজ ওই সময় একটা ব্যান্ড হয়েছিল যে মানুষের চেহারা রিক্সাতে দেওয়া যাবে না, পেন্টিংয়ে দেওয়া যাবে না। এর আগে সিনেমার নায়ক নায়িকাদের ছবি আসতো, তারপরে এই পশু পাখি দিয়ে তখন ওরা ছবি আঁকা শুরু করলো। সো অল দিস রিসার্চ কেম আউট যে আচ্ছা এগুলা তাহলে গল্প। তারপরে রিসার্চ করলাম এটার প্যালেট কি হইতে পারে, রিক্সা পেন্টিং এর প্যালেট কি। তো প্যালেটগুলো আমরা আগে ডোর করলাম যে রিক্সা পেন্টিং সাধারণত এই রঙগুলো ব্যবহার করা হয়। সো আমরা যখন প্যালেটগুলো নিয়ে রিসার্চ করলাম, তারপরে এই রিসার্চ করার পর আমাকে যখন আমার টিম প্রেজেন্ট করলো দিস ইজ আমার রিসার্চ ফাইন্ডিং, তারপরে আমরা যখন স্ক্রিপ্টটাও সাজালাম তখন আমরা চিন্তা করলাম স্ক্রিপ্টটা কোন ফর্মে সাজানো, কীভাবে আমি স্ক্রিপ্টটা লিখবো। আমরা জোসেফ ক্যাম্পবেলের হিরোজ জার্নির কথা জানি, তো আমরা বেসিক্যালি হিরোজ জার্নিতে পুরো স্ক্রিপ্টটা স্ট্রাকচার করি। হিরোজ জার্নি এমন একটা জার্নি আমরা জানি জোসেফ ক্যাম্পবেলের, তো দিস ওয়ে আপনি এমনভাবে ছবি স্ট্রাকচার করবেন যাতে হিরোকে, আমরা সবাই হিরোজ জার্নির মধ্যেই থাকি আমাদের জীবদ্দশায়, হ্যাঁ। সো এই জার্নিতে স্ট্রাকচার করলে ছবিটা সবার বোধগম্য হবে। ইটস ভেরি, এটা পৃথিবীর সমস্ত অনেক ছবি, মানে বেশিরভাগ ছবি আসলে হিরোজ জার্নি ফর্মেটে করা হয়। সো এই ফর্মেটে আমরা স্ক্রিপ্ট করি। এরপরে একটা আর্ট ডিরেকশনের কথা যেটা বলতেছেন সেটা হচ্ছে আমি নিজে রিক্সা গ্যারেজে যাই, আমি মোহাম্মদপুরের রিক্সা গ্যারেজে যাই, বিভিন্ন জায়গায় রিক্সা গ্যারেজগুলোকে আমি অবস্থাগুলো দেখি যে নিচে রিক্সাগুলো থাকে, উপরে একটা লেয়ার থাকে এবং লেয়ারের উপরে মানুষ ঘুমায়। তো আমি আমার আর্ট ডিরেক্টরকে বললাম যে এরকম করে জিনিসটা বানাইতে হবে। তো আর্ট ডিরেক্টর ঠিক হুবহু এটা বানাইলো, কিন্তু যেটা করলো এমনভাবে বানালো যেটাতে দেখা গেল যে আলো ঠিক মতো ঢুকে না। তখন আমরা বিভিন্ন স্কোপ তৈরি করলাম যে কিভাবে লাইটের, সূর্যের আলো ভিতরে, আপনি যে রিক্সাগাল দেখেন দেখবেন যে প্রথম যে গ্যারেজটাতে যায় ওখানে আলোটা কীভাবে ঢুকে। আমরা ঠিক 9:30টার সময় আমরা জানি সকালবেলায় আলোটা এখান দিয়ে ঢুকবে, ওই ফুটাগুলোর ভিতরে, ওই অ্যাপারচারগুলো আমরা বের করলাম। দেন we have done extensive research and study of making set, colors, even the camera operations, everything. বাহ, চমৎকার। আমরা রিক্সা গাড়ি নিয়ে কথা বললাম অনেক, চলুন দর্শক আমরা এই চলচ্চিত্রটির প্রমোশনালটি দেখে। ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল অ্যান্ড লাভলি ফিল্ম। আমি একটু নভরা রহমান আপনার কাছে যেতে চাইবো যে এই যে আমরা যখন প্রমোশনালটি দেখছিলাম এখানে দেখলাম একটা ফিমেলকে বেস করে একটা মুভি আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে কি আমরা আসলে কোনো ফেমিনিজম ওই জনরার মুভি বলতে পারি কিনা, বা এটা আসলে কোন দিকটাকে ইন্ডিকেট করছে? অ্যাবসলিউটলি, এটা একটা ফেমিনিস্ট লেন্স দিয়ে বানানো, এটার মধ্যে কোনো রকমের মেল গেজ নাই। এবং আই এম ভেরি গ্রেটফুল যে অমিতাভ ভাই আমাকে সেই স্পেসটা দিয়েছে ওটা নিয়ে আরও একটু খেলা করার। অবভিয়াসলি গল্পের মধ্যে এটা অনেকভাবে আছে এবং ফেমিনিটি নিয়ে বা ফেমিনিটির যে পারফরমেন্সটা সেটা নিয়ে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আছে, যেটার জন্য আমি আসলে ইয়াং বাচ্চাদেরকে এটা দেখতে বলি, স্পেশালি ইয়াং মেয়েদেরকে এটা দেখতে বলি। আর আমরা খুব চেষ্টা করেছি যে মানে মেল গেজটা থেকে যত দূরে যাওয়া যায় তত ভালো আর কি। মানে আমি কোনোভাবেই চাইনি যে নাইমাকে কোনোভাবেই আকর্ষণীয় লাগুক কোনো মতেই, মানে কোনো স্টেজে গিয়ে যাতে সেই মেল গেজটাকে অ্যাভয়েড করা যায় সেটা খুব চেষ্টা করেছি। আর মানে তথাকথিত যেই একটা ট্র্যাপিংস থাকে একটা নায়িকার বা একটা ফিমেল লিডের, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। দেখি কি হয়, দর্শক কিভাবে। আমরা বুঝতে পারছি যে গ্ল্যামারাস যে ব্যাপারটা ওই জায়গা থেকে সরে এসে একটা মেয়ের যে স্ট্রাগলের পয়েন্টটা সেটাকে বেস করে আপনি পুরো চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। গ্ল্যামার থেকে ডেফিনেটলি সরে আসা, কিন্তু মানে স্ট্রাগলকে হাইলাইট করা তা না, জাস্ট একটা রিয়ালিটি অফ আ গার্ল, যে একটা মানে ইয়াং একটা মেয়ে 16-17 বছর বয়স, সেই গ্রাম থেকে ঢাকায় আসছে, তার রিয়ালিটিটা কি, শুধু সেটুকুই প্রেজেন্ট করা, এটাকে কোনোভাবে বাড়িয়ে বা কমিয়ে যাতে না হয়। এই বিষয়টা নিয়ে অমিতাভ ভাই কি বলবেন? It is true, but honestly we tried, but যেটা হয় যে আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যে I should be very honest to myself. দেখেন আমি তো পুরুষ, আমার সিনেমাটোগ্রাফার সেও পুরুষ,
সো ইটস ভেরি ডিফিকাল্ট মেল গেজ অ্যাভয়েড করা, মানে উই আর বাই ডিফল্ট উই আর হারামি, তাই না? পুরুষ তো মানুষ না, আই ডোন্ট বিলিভ পুরুষ মানে হিউম্যান বিং, দে আর হাফ হিউম্যান, আসলে দ্য ওমেন আর অ্যাকচুয়ালি হিউম্যান আমার লাগে। সো এই জায়গার থেকে আমাদের জন্য তো ডিফিকাল্ট আসলে, কিন্তু এই কারণে আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে মেক ইট ইনোসেন্স। নাইমা ইটস নট মেল এ ফিমেল, ইটস ইনোসেন্ট, ইটস এ চাইল্ডহুড, একটা কৈশোর একটা সময়। নাইমার যে তাকানো, আপনি যদি ওই দেখেন যে ওই ঢাকা শহরটাকে যখন প্রথম দেখে সে, তার যে লুক, তার মধ্যে যে ইনোসেন্ট, তার যে সরলতা, এই সরলতা হচ্ছে শিশুর সরলতা। আমি ওই সরলতা ধরার চেষ্টা করেছি। অ্যান্ড শিশু সরলতার মধ্যে আপনি মেল ফিমেল খুঁজে পাবেন না, ইটস এ শিশুর সরলতা। সো আই ট্রাই টু দিস, এবং ডেফিনেটলি মেল গেজ থেকে চেষ্টা করতে পারি আমরা, কিন্তু ডিরেক্টর ইজ এ মেল, সিনেমাটোগ্রাফার ইজ এ মেল, যদি আমার এডিটর ফিমেল ছিল, আমার প্রডিউসার ফিমেল আছে ওয়ান অফ দেম। সো দ্যাট ইজ দ্যাট। কিন্তু মোস্টলি তো এটা যে এনভায়রনমেন্টে আমরা বসবাস করি, দিস এ পুরুষের এনভায়রনমেন্ট, রাইট? সো এখানে ফেমিনিটিকে নিয়ে ফাইট করার জন্য যেই অবস্থা থাকা লাগে, সেটা খুব ডিফিকাল্ট আসলে আমার মনে হয়। কিন্তু তারপরও আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি, বিকজ আই বিলিভ, আই ডোন্ট বিলিভ, আই এম নট at all proud of being Purush. I'm not at all. I found it's more, আমার যদি সুযোগ থাকে জীবনে পরে কোনো এক সময়, মানে এখন তো সময় নয়, মানে আমার মানে একটু ফ্যান্টাসাইজ করি বলি আর কি, যে বড় জন্ম যদি থাকে, এটা তো এক্সিস্ট করে না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যেরকম যেহেতু আমি আই ওয়ন্ট বি নেক্সট ওয়ার্ল্ডে, আমি কোনোদিন আই ওয়ন্ট বি আ ম্যান এনিমোর, বিকজ আই ফাউন্ড ইট ইজ। তো এই যে ম্যান, এবং এই যে ম্যানের জগতে, এবং সে মেয়েটাকে ছেলে হয়ে কাজ করতে হয়েছিল, বিকজ হোয়াট ইজ, ও যখন জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ নেসেসারি, মানে আমার কি দরকার, আমি রিক্সা চালাইতে আমার কি লাগবে, আমি চালাইতে পারি তো, কিন্তু তারপরে যেন বেটা হয়ে রিক্সা চালায় সে। কিন্তু আমি যেই মানুষটাকে রিসার্চ করছিলাম, সুমি আপা ওনার নাম, উনি কেরানীগঞ্জে থাকে, এবং সুমি আপা রিক্সা চালায়। আমি ওনার সাথে 2 দিন ওনার সাথে দেখা করছি, গেছি। অ্যান্ড সুমি আপা কিন্তু বেটা হয়ে রিক্সা চালায়, মানে ওনার কাপড় চোপড়ের মধ্যে কিন্তু একটা বেটা ভাব আছে, মানে ওইটা আসলে অনেক, কারণ সুমি আপা ওরকম রিক্সা চালায়, হয়ে কথা বলে। কারণে আরেকজন মহিলাকে চিনি, উনি সালোয়ার কামিজ পরে চালায়, এবং উনি চালায়। আরেক 2জন পাইছিলাম আমরা রিক্সা শ্রমিক এরকম। কিন্তু তারপরও আমাদের দেশে, বিশ্বাস করেন, আমাদের দেশে ইউ সি আপনার আশেপাশে সে 3জন সিনেমাটোগ্রাফার এখানে আছে, 1জন ক্যামেরাম্যান, অল আর মেল। ফাইন্ড ওয়াই সিনেমাটোগ্রাফার ফিমেল নাই কেন? সো ইট ইজ আমাদের পুরা দেশের, আমাদের পুরা গেজের সমস্যা, পুরা মানে পুরা রাষ্ট্রীয় সমস্যা, মানে এটা বলে লাভ নেই, পুরো ওয়ার্ল্ডের সমস্যা। ইট ইজ নট মানে রাইটার বলেন, শুধু সবচেয়ে ফিমেল কোথায় পাবেন আপনি? এডিটার, কারণ বৈশাখ কাজ করতে হয় বাসার ভিতরে, তাই না? কারণ আমার বোন প্রডিউসার, এতদিন ওর যে কি স্ট্রাগল করতে হয়েছে সারা জীবন, কারণ সারা জীবন ওকে পুরুষ একজন ধরেন ইয়ে ড্রাইভার, যেমন ধরেন পিক আপের যে লোকটা, কারণ শুটিংয়ে তো পিক আপ কল দিতে হয়, রাইট? পিক আপের ওই লোকটা মানতেই রাজি হয় না যে একটা মেয়ে প্রডিউসার আমার সাথে নেগোশিয়েট করবে। সো এই যে আমাদের সমস্যা, সেইটার মধ্যে নাইমা তার অস্তিত্ব নিয়ে লড়াই করে। নাইমার 2টা লড়াই, একটা হচ্ছে নারী হিসেবে নাইমার লড়াই, আরেকটা হচ্ছে নাইমা পেইন্টার হইতে চায়, কিন্তু ও তো এত বুঝে না, ও তো গ্রামের থেকে আসছে, ও কিন্তু পেইন্টিং, ও আর্টিস্ট, ও যে একটা শিল্পী, এটা কিন্তু জানে না। এটা ও কি থেকে বুঝবে? ও শুধু ছবি আঁকে, ময়ূর আঁকছে, ও ময়ূর আঁকতে ভালো লাগছে, ওকে কি আঁকছে, এত বড় একটা ময়ূর আঁকছি। আপনি যে প্রথম ময়ূরটা দেখেন, আপনি ছবিটা যদি দেখতে যান, আপনি অবশ্যই যাবেন, এবং আমি অনুরোধ করবো আপনি আপনাদের ছোট ভাই বোনদের নিয়ে যান। আমি বারবার সবাইকে বলতেছি, প্লিজ আপনাদের বাচ্চাদের নিয়ে ছবিটা দেখেন, কারণ আপনি বিশ্বাস করেন, আমাদের সলমন ভাই যে ছবিটা আঁকছে, আর্টিস্ট, এবং সুকর্ণ এবং আত্মি, আমাদের 2জন এটার যে ডিজাইনারগুলো ছিল, তারা এটাকে যখন ডিজাইন করে বের করে দিচ্ছে যে এরকম একটা আঁকেন, তো সলমন ভাই 2 দিন যাবত, আপনি যে প্রথম ময়ূরের শটটা দেখেন, এটা 2 দিন যাবত আঁকা, 2 দিন যাবত ওখানে বসে আঁকা মাটির মধ্যে। এটা কিন্তু আমি সিজিতে বানাইতে পারতাম, ইট ওয়াজ জাস্ট আ ম্যাটার অফ মানে 10-10 মিনিটস, তাই না? আমরা সিজিতে একটা ডিজাইন করতাম, সিজিতে শুট করতাম, বসায় দিতাম, কিন্তু আমরা এটা 2 দিন যাবত আঁকছি। এবং সোলেমান ভাই করছে কি, চোখ আঁকতেছে, উনি চোখে যেটা করে, যখন স্ট্রোকগুলো দেয় তখন 3টা স্ট্রোক মারে, মানে আপনি যখন দেখবেন এটা 3D ফিল দিবে। তো সোলেমান ভাইকে আমরা বলি, সোলেমান ভাই এটা তো ক্লোজ আপ শট, এটা ক্লোজ আপ লাগবে না, এমনি তো হোয়াইট শট, এটা দিয়ে না ছাড়েন তো, আমি শট নিব। উনি একজন রিক্সা পেইন্টার,
ওনার শিক্ষা জ্ঞান পড়াশোনা আমাদের চারুকলা থেকে বড় বড় যারা পড়ে তাদের থেকে অনেক কম হতে পারে। উনি আমাকে সেদিন বলল, আপনি আর্ট বোঝেন, সরেন, কাজ করতে দেন। এইটা হচ্ছে আর্টিস্টের কনভিকশন। অ্যান্ড সোলোমন ভাইয়ের মতো ব্রিলিয়ান্ট পেইন্টার আর্টিস্ট, বিশ্বাস করেন আমরা যারা বিশাল বড় পড়ালেখা করা চারুকলা বা শ্রদ্ধা নিয়ে বলি সবাইকে, যত বড় আর্টিস্ট দেখি, ওনার মতো এরকম ব্রিলিয়ান্ট আর্টিস্ট কিন্তু দেখি নাই। উনি খুবই মানবেতর সাধারণ জীবনযাপন করে স্বাভাবিকভাবে, ওনার কোনো ইয়ে নেই। ওনাকে আমরা প্রায় ছবিতে দেখছি, সব জায়গায় ওনাকে আমরা নিয়ে যাই। বাংলাদেশের অনেক দুর্দান্ত রিক্সা পেইন্টার আছে যারা এখন কেউই নাই। এবং এখানে শুধু কিন্তু ব্রিলিয়ান্স না, এখানে কিন্তু তার যে ডেডিকেশন এবং অথেন্টিক ব্যাপারটা আনার যে চেষ্টা, এটাকেও কিন্তু আমরা একই সাথে দেখতে পাচ্ছি। আমরা যখন প্রমোশনালটা দেখছিলাম সেখানেও দেখছিলাম যে, এবং শুরুতেও বললাম যে সারা বিশ্বে প্রায় 30টি চলচ্চিত্র এক্সিবিশনে এটা প্রদর্শনী হয়েছে। তো সেখানে আমরা দেখেছি একটা জায়গাতে এটা দর্শক নন্দিত শ্রেষ্ঠ চলচ্চিত্রও হয়েছে। আসলে এই এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাচ্ছিলাম আপনার। দর্শক নন্দিত হয়েছে দুইটা জায়গায়, একটা হচ্ছে মিল ভ্যালিতে আর একটা হচ্ছে ব্রাসেলসে। মিল ভ্যালিতে হয়েছে বিকজ ওদের কাছে এটা নতুন, দ্যাট ইটস সিম্পল এবং ইজিলি কমিউনিকেটেড বেবি স্টোরি স্ট্রাকচার ইজ প্রিটি সিম্পল ভেরি, সো দ্যাটস ওয়াই দে লাইকড ইট এবং মানুষের পছন্দ হয়েছে, সবাই ভোট দিছে, সে কারণে এটা হয়েছে আর কি, মনে হয় আর কি। আর আরেকটা যে ফেস্টিভ্যাল ছিল ওটা চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল ছিল। সো আমরা খুবই ওয়াইড একটা অডিয়েন্স পেয়েছি, ইউনো, যারা বাচ্চারা লাইক ইয়াং অ্যাডাল্টস থেকে শুরু করে বাচ্চাদের শুরু করে, এবং ওখানে আমরা অনলাইনে আমরা অ্যাটেন্ড করেছিলাম ওখান থেকে। হ্যাঁ, ইউনো, অনেক বাচ্চা ওখানে এবং বিউটিফুলি তারা প্রশ্ন করতেছিল সব। হ্যাঁ, এবং আমরা এই পর্যায়ে স্ক্রিনে কিছু স্টিল ফটো দেখাতে চাই দর্শকদের, যেখানে আপনারা কাজ করেছেন এবং আপনার কাছ থেকে এই গল্পগুলোও শুনতে চাই, এই ছবিগুলোর। এটা পাবনাতে নাইমা এবং নাইমার বোন তারা যখন ওখানে হাইটে যায়, ওইখানে একটা শট, এবং নাইমার বোনটাও খুব ইন্টারেস্টিং, রাশিকা চরিত্র, নাইমা এবং রাশিকা দুইজন ছিল এই ছবি। এটা কিন্তু রিক্সা পেইন্টিং করা, এটা সোলোমন ভাইয়ের করা। হ্যাঁ, এবং নাইমার একটা হিরোর প্রতি প্রেম আছে, যে কোনো হিরো সিনেমা দেখে তো সিনেমার হিরোদের কালার দেখে, সো এটা হিরোর ছবি আঁকছিল আর কি একটা। তো এইটা খুব ইন্টারেস্টিং গল্প। এইটা হচ্ছে বিফোর আই শট নাইমা, আমি তিমুর নামে আমাদের একজন ফটোগ্রাফার আছে, খুব ফেভারিট ফটোগ্রাফার আমার, আমি তিমুরকে বললাম, তিমুর, নাইমাকে এরকম কাপড় পরায় ঢাকা শহরে ছেড়ে দে, তুমি আমার নাইমার ছবি তুলে দিবা। তিমুর তখন ও গিয়ে, আমি যাই নাই, আই ওয়ান্ট টু সি সামওয়ান এলস আইজ, নাইমাই কাপড় পরে ঢাকা শহরে যদি ঘুরে বেড়ায় তাহলে এই শহরের মাঝখানে ওকে কেমন লাগে, ওকে কি বিশ্বাসযোগ্য লাগে, ওকে কি মানায়। এটা কিন্তু শুটিং এর 6 মাস আগে হবে। আচ্ছা, আমি বলি এক্স্যাক্টলি কোথায় এটা শুট করেছি। এটা আমরা শিশু একাডেমির সামনে, কার্জন হলের গেটের সামনে, বিআরটিসি বাস তখন অনেকগুলো পার্ক করার। এটা কিন্তু সিনেমার পার্ট না, এগুলো রিসার্চ। এটা আমরা যখন জাস্ট প্রথমে যখন রিসার্চ করছি, টেস্ট করছি আমার লুক টেস্ট করতেছিলাম, এবং আমি তখন আমাকে ঠিক সিনেমার মতনই আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমার হাতে ছোট একটা ব্যাগ ছিল, সেই ব্যাগ নিয়ে আমি জাস্ট ঘুরে বেড়াচ্ছিলাম নাইমা হয়ে। এই ছবিগুলো চলছে, এটা আমাদের শোয়ের। আর এটা হচ্ছে ওই যে নাইমা যখন ঢাকা শহরে প্রথম আসছে, ওর যে ইনোসেন্স চোখ, আপনি দেখেন দ্য বিউটিফুল চোখ, এবং এটাও খুব অদ্ভুত। এটা হচ্ছে রোজার সময় ছিল, আমি মোহাম্মদপুর দিয়ে যাচ্ছিলাম, মানে শুটিং শেষ করে শেষ করে হঠাৎ করে দেখি পাশে একটা বিউটিফুল বাজার বসছে, মানে ঈদের সময় বাজার বসে না, ইফতারের সময় বা এরকম সময়, তো বাজার বসে আর কি ইফতারের পরপর। তারপরের দিন আমি ফোন করলাম, সেদিনে ফোন করলাম যে আজকে শুটিং এখানে করছি, পরের দিন এইখানে আমরা শ্যুট করবো। কি শ্যুট করবো কেউ জানে না। আমি বললাম যে কিছু না, তুই ক্যামেরা নিয়ে, তুইকে বললাম ক্যামেরা নিয়ে ওর পিছনে আটবি শুধু। এমন দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিং, উই আর সো ইন সিঙ্ক, আমরা কিছু বলা লাগে না। আমি বলছি যে সিন হচ্ছে এই সময়, এর মাঝখানে, এটা কিন্তু স্ক্রিপ্টেডও না, আচ্ছা, এটা হচ্ছে সিন, আমরা নেমে যাও, তুমি তোমার পিছনে ঘুরবে, ক্যামেরা নিয়ে থাকবে, ইউ জাস্ট লুক, ইউ অ্যামিউজ দ্য ওয়ার্ল্ড, অ্যামিউজ দ্য থিং। এই প্রথম তুমি ঢাকা শহরে আসছো, হাউ ইউ ফিল, এবং ওকে ছেড়ে দিছে, এবং তারপরে ও জাস্ট ওর মতো করছে। ইট ইজ নাথিং কল, আমার কোনো কৃতিত্ব নেই এখানে, ইটস নো ডিরেকশন। আমার একটাই কৃতিত্ব, এই লোকেশনটা আমি পাইছিলাম, যে আমি জানি ব্যাকলিটে নাইমাকে যদি শ্যুট করা হয় তাহলে ইন্টারেস্টিং লাগবে। বাহ,
এটা হচ্ছে সেই শটটা। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমরা অনেকগুলো ছবি দেখলাম এবং ইন্টারেস্টিং কিছু গল্পও শুনলাম। আমরা আরো একটি ছবি দেখতে চাই আসলে। ছবিটাও কাকরাইলে ছিল, তখন আমরা টেস্ট করছিলাম। তখন আমার সাথে আমার কো আর্টিস্ট ছিল, যাকে তখন আমরা মানে অ্যালেন শুভ্র ছিল, এবং এই এলাকাতেই আমি বড় হয়েছি। কাকরাইলে, হ্যাঁ, আমি কাকরাইলের খুবই কাছে পল্টনে আমি থাকতাম আগে, এবং হঠাৎ করে আমাকে ছেড়ে দেওয়া হলো এবং আমার অ্যাক্টিংটার রোল ছিল যে আমি এখানে কিছু চিনি না। তো এটা খুব ইন্টারেস্টিং ছিল যে মানে অবভিয়াসলি আমি খুব ভালোভাবে জানি ওখানে ট্রাফিকের ফ্লো কিভাবে হয়, কিন্তু অলসো এট দ্য সেম টাইম আমি পরে এটা শুট করেছি আমরা রিয়েল শুটিং এ, কিন্তু এইটা কিন্তু আমাদের টেস্ট শুটিং। আচ্ছা, স্টিল ফ্রেম শুট করছিলাম এটা। ওকে, এই ছবির গল্পটা একটু শুনুন। দিস ইজ, এই ছবিটাও সলোমন ভাইয়ের আঁকা, এই পেইন্টার মানে রিক্সা পেইন্টিংটা। এই রিক্সাটা কিন্তু এখনো আছে, এই রিক্সাটা আমাদের এখনো আছে। সো উই ক্যান প্লে সাম প্রমোশন। এবং এই এলাকাটা হচ্ছে পাবনার একটা চিনির কল, হ্যাঁ, এবং এটা 6 মাস বন্ধ থাকে। আচ্ছা, 6 মাস চলে, এবং এই কারণে আমরা ওখানে শুটিংও করছি। এটা একটা বিউটিফুল লোকেশন যেখানে এই সিনটা শুট করা, এবং রিক্সা টানতেছে, এবং এখানেই তো নাইমাকে বলে যে রিক্সা পেইন্টিংটা ওখানে ছাড়িস না। আর এটা নরেশ ভুইয়া, যিনি আমার বাবার চরিত্র প্লে করেছেন। আচ্ছা, আমরা পরবর্তী ছবিতে চলে যাচ্ছি। ওকে, বল। রাইট, এখানে এটা এটা সিনেমার ঠিক একটু প্রথম দিকে নাইমাকে একটা বিয়েতে ফার্স্ট ডে শুটিং পাবনা। হ্যাঁ, পাবনাতে ফার্স্ট ডে শুটিং। এই শুটিং ওই ময়ূরটা যেখানে আঁকা হয়েছে সেখানে এই শুটিংটা করা হয়, এবং পাইমা পিছন থেকে বসে শটটা নেয়, এবং ইট ওয়াজ ফার্স্ট ডে। সো ইট ওয়াজ অনেক মানুষ ছিল, প্রায় এটাতে 150 মতো ক্রু ছিল, মানে জুনিয়র আর্টিস্ট ছিল 100, ক্রু টু মিলা 150। ফার্স্ট ডে শুটিং, এভরিথিং ওয়াজ ডান। এটা তো 2 দিন এখানে শ্যুট করি, এবং তারপরে শুট করার পরে পুরোটা যখন 7 দিন পাবনায় শ্যুট করে ঢাকায় শ্যুট করবো, যখন আমরা রাশ দেখি, ডেইলিজ দেখি, তখন আমার ভাল লাগে না। তারপরে এই হোল শ্যুটটা, এই 200-250 ইউনিটের শ্যুটটা আমরা আবার ঢাকায় করি। ঢাকার কোথায়? তখন এটা কালিয়াকৈরে করছি। আচ্ছা, আমরা চলচ্চিত্র নিয়ে অনেক কথা বললাম, একটু মানে শুরুর দিকের গল্পতেই চলে যাচ্ছে। আসলে কবে শুরু করেছেন, কিংবা এটার প্রোডিউসার, কো প্রোডিউসার সবকিছু নিয়ে শুনবো। আরো একটি ছবির গল্প শুনি। জি, দিস ইজ যে ময়ূরটা আঁকা হয়েছে, ওই ময়ূরটা 2 দিন যাবত আঁকা হয়েছিল, এবং পুরাটা আঁকার পরে বৃষ্টি হয়েছিল প্রচুর, এবং পুরাটা ধরে যাচ্ছিল। কিন্তু যেই পেইন্টিং আঁকা হয় অ্যানিমাল, সেই পেইন্টিংটা তখন মুসলমান ভাই বললো এটা কিচ্ছু হবে না, পানি পড়লে কিচ্ছু হবে না। তারপর আমরা এটা আবার এভাবে ঠিক করা হয়েছে। বাহ, এবার চলচ্চিত্রের গল্পটা একটু শুনি। শুরুতে আমি যখন আয়নাবাজি করলাম, তখন এরিক জি অ্যাডামস নামে আমেরিকান একজন প্রযোজক, তিনি মিতালি পার্কিন্সের বইটা নিয়ে বাংলাদেশে আসে, এবং বিভিন্ন ডিরেক্টর খুঁজতে থাকে। তো তখন ডিরেক্টর খুঁজতে অনেকের সাথে কথা বলে, তারপরে আমার কাছে আসে, এবং আমার কাজ দেখার পর বলে আমি কি ছবিটা অনবোর্ড হবো কিনা। তখন আমি বলি ঠিক আছে, আমি অনবোর্ড হইতে রাজি আছি, আমি রিক্সা পেইন্টিংয়ের আদলে যদি করো, তুমি যদি আমাকে স্ক্রিপ্ট করে দাও তাহলে করবো। কিন্তু স্ক্রিপ্টটা উনি করে দিচ্ছিল, কিন্তু স্ক্রিপ্ট আমার পছন্দ হয় নাই। এভাবে স্ক্রিপ্টটাতে আমরা ডেভেলপ করতে করতে তখন একটা সময় এটার বাজেট হয়, তখন এটার ফাইন্যান্সার দরকার হয়, এবং এটা আরও প্রডিউসার দরকার হয়। তখন বাংলাদেশ থেকে জিয়াউদ্দিন আদিল, এবং আমরা তখন সাগর ভাইয়ের কাছে অ্যাপ্রোচ করে। এটা আমি আর করি না, এটা আদিল ভাই এবং এরিক জি অ্যাডামসই করে। এবং সাগর ভাই বাচ্চাদের নিয়ে কাজ করতে পছন্দ করে, এবং উনি ডেফিনেটলি এই ছবিকে নির্দ্বিধায় প্রডিউস করতে রাজি হয়, ওয়ান অফ দ্য পার্ট। তো বেসিক্যালি এরিক জি অ্যাডামস হলো এক্সিকিউটিভ প্রডিউসার, বিকজ আমেরিকান নিয়মে, বিকজ হি ইজ এ কোর LLC অফ আমেরিকান, কোর প্রোডাকশন, তো এটা আমেরিকা থেকে। বাংলাদেশ থেকে ডেফিনেটলি ফরিদুর রেজা সাগর ভাই এবং আদিল ভাই এবং সিরাজি বাংলাদেশের পক্ষে 3 জন প্রডিউসার এখানে কাজ করে, যিনি আসলে বাংলাদেশের যে রিক্সা গার্ল LLC সেখান থেকে এটা কাজ করে। সো এটা বেসিক্যালি প্রডিউসার নেটওয়ার্ক। বাট আই নেভার মেট আদিল ভাই এবং সাগর ভাইয়ের সাথে অ্যাবাউট রিক্সা গার্ল, বিকজ দে আর নট, মানে ওনারা শুধুমাত্র আমাকে বিশ্বাস করছে, এবং আমি যা যা করতে চাইছি ওনারা আমাকে করতে দিচ্ছে। মানে প্রডিউসার হিসেবে ওনাদের অবদানটা হচ্ছে যে আ ফিল্ম মেকার হোয়াট ফিল্ম মেকার ওয়ান্টস। এবং জীবনে কোনোদিন জিজ্ঞেস করি নাই যে এটার কাস্ট কে, এটা কে করতেছে, এটা কোথায় শ্যুট করতেছে, কতদিন শ্যুট করতেছি, কেমনে শ্যুট করতেছি, কেউ জিজ্ঞেস করে নাই আমাকে।
মানে পুরোপুরি বিশ্বাসের ওই জায়গাটা ছিল হ্যাঁ, যে তুমি কোনোদিন জিজ্ঞেস করেনি। এবং আমরা এখন চলচ্চিত্রটি দেখে সেটি বুঝতেই পারছি যে সেটি কতটা সত্য এবং প্রমাণ করতে পেরেছেন আপনি। ওনারা শুধু ওনাদের কাজটা করছে, হি গেভ আস ফান্ড এবং গেভ আস ফুল ফ্রিডম টু এক্সিকিউট দিস ফিল্ম। একদমই তাই। আমরা আরেকবার একটু ফেস্টিভ্যালের দিকটায় যেতে চাচ্ছি। এই যে সুন্দর মতো পুরো কাজটা হলো, তারপরে একে 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 30টি ফেস্টিভ্যালে গেল এই চলচ্চিত্রটি। সেই সময় একটু নভেরা আপনার কাছে জানতে চাই, যখন হচ্ছে নিজের করা একটি কাজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে যাচ্ছে এবং সেখানে দর্শকরা পছন্দ করছে, ভালোবাসা জানাচ্ছে, সেই সব কিছু মিলিয়ে অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা খুবই স্ট্রেঞ্জ একটা ফিলিং হয়। আমার মনে হচ্ছে আমরা দুবাই গিয়েছিলাম এবং দুবাইয়ের বাংলাদেশি ডায়াসপোরা যে কমিউনিটি আছে তারা এসেছিলেন আমাদের মুভিটা দেখতে। তো তাদের রিয়াকশনটা দেখে একটা আলাদা একটা মানে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে তো দেখেন। তারা অনেকদিন দেশে থাকেন না, দেশ থেকে চলে গেছেন, তারপরে ঢাকাকে নিয়ে এত ইন্টেন্স একটা ঢাকা সেন্ট্রিক একটা স্টোরি সেটা দেখছেন। সো তাদের চোখ থেকে দেখে আবার বেশ বেশ ডিফারেন্ট মনে হয়। আমি তো যখন এটা শ্যুট করছি তখন তো আমি নিজেই ঢাকায় ছিলাম। তো একটা কথা আমি বারবার শুনেছি তাদের কাছ থেকে যে দে আর ভেরি হ্যাপি যে আমরা ঢাকাকে যেমন অনেক কাজে জাস্ট শুধু আমরা গরিব, আমাদের শুধু স্ট্রাগল, আমাদের এই কাহিনী এইসব আমরা দেখাইনি। তারা ঢাকার খুব নাইস একটা সাইড দেখেছে, ঢাকার স্ট্রাগলটা দেখেছে শিওর, কিন্তু লাইক ঢাকাকে অনেক বিউটিফুল ভাবে দেখেছে। একদমই তাই। এবং এই চলচ্চিত্রটি নিয়ে অমিতাভ ভাই কি ভাবছেন, কোন কোন জায়গাগুলোতে দেখাতে চান বা আপনার ইচ্ছাটা আসলে? প্রথমত বিশ্বাস করেন, যখন এটা বাচ্চারা দেখে আমার থেকে আনন্দিত আর কেউ হয় না। মানে এইটা আমাদের যারা ছবি দেখে অভ্যস্ত, যারা থ্রিলার দেখে, ভৌতিক ছবি দেখে রেগুলার, এটা আসলে ওনাদের ভালো লাগবে অবশ্যই, কিন্তু তারা তো একটা উদ্দেশ্য নিয়ে থাকে, ছবিতে অনেক কিছু দেখতে চায়, নাচ গান, এটা তো এটা না। কিন্তু এটা যখন বাচ্চারা দেখে এবং তখন খুব ভালো লাগে। এবং আমি চাই যে আমাদের দেশের স্কুল কলেজের বাচ্চাদেরকে কিভাবে এই ছবিটাকে ইনকর্পোরেট করা যায়। আমি সবাইকে বলছি, আগেও বলি, এখনও বলি যে প্লিজ আপনারা যারা স্কুলের শিক্ষকরা আছেন, টিচাররা, তারা এই ছবিটা নিজেরা দেখেন এবং আপনারা যদি যোগ্য মনে করেন এই ছবিটা আপনাদের বাচ্চাদের দেখানোর জন্য, প্লিজ আপনাদের স্কুলের বাচ্চাদের নিয়ে আসেন। কারণ এটাতে তারা আর্টের প্রতি আকৃষ্ট হবে, এটাতে ঢাকার রিক্সা পেইন্টিংয়ের প্রতি আকৃষ্ট হবে এবং একটা মেয়ের জার্নি দেখতে পারবে। সো দিজ আর দ্য থিংস আমার মনে হয় বাচ্চাদের মনস্তত্ত্বে এই ছবিটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে। বাচ্চা বলতে বোঝাচ্ছি একদম শিশু না, আমি বলছি না 7-8 বছরের নিচের বাচ্চা, আমি বলতে চাচ্ছি যে একটু যারা অ্যাডালসেন্ট, অর্থাৎ 10, 12, 14 এই বয়সের স্কুল কলেজের বাচ্চা, 7, 8, 7, 8, 9, 10 পড়ার ছেলেমেয়েরা, সব বয়সী, ইংরেজি বাংলা দুটাই, যেহেতু এটা ইংরেজিতেও আছে, যদি ইংরেজিটা এখন রিলিজ করি নাই এখানে, বাংলাটা বাচ্চারা দেখলে আমি খুব খুশি হব এবং আমি চাই যেটা নিয়ে আরও কাজ হোক। বাহ, চমৎকার। এবং দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা এই চলচ্চিত্রেরই আরও একটি গান শুনতে শুনতে আমরা আয়োজন থেকে বিদায় নিব। থ্যাংক ইউ। এই গানটা সম্বন্ধে একটু বলে নেই। এই গানটা আমরা রিলিজ করেছি 14 তারিখ। এটার কারণটা ছিল আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইতিহাসে রিক্সা শ্রমিকদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। 69-এর গণঅভ্যুত্থানে রিক্সা শ্রমিকের বিশাল অবদান ছিল, 24-এর অভ্যুত্থানেও রিক্সা শ্রমিকদের আমাদের একটা বিশাল অবদান দেখি। আমি যখন প্রথমেই ছবিটা দেখি, স্যালুটওয়ালা রিক্সা শ্রমিকের ছবিটা অভ্যুত্থানের সময়, জুলাই অভ্যুত্থানে, তখন আমার মনে হয়েছিল যে এদের উপরে একটা গান করা উচিত। অ্যান্ড অ্যাকচুয়ালি এই গানটা আমার আগেই করা ছিল, চিরকুটের করা গানটা এবং সুমেলের গাওয়া। তখন আমরা এই ছবিটা মনে করলে এমন একটা ভিডিও বানাই যেটা এই রিক্সা শ্রমিকদেরকে ট্রিবিউট করা হয়। বাহ, চলুন দর্শক আমরা গানটি দেখে আসি। চমৎকার কথা, চমৎকার দৃশ্যায়ন এবং চমৎকার একটি গান আমরা দেখে আসলাম এবং আমরা আশা করি রিক্সা গার্ল প্রত্যেকটি দর্শকদের কাছে পৌঁছে যাবে, তারা ভালোবাসা জানাবে এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। আমি খুবই তাড়াতাড়ি রিক্সা গার্লটি দেখতে যাব এবং আশা করি আমাদের দর্শকরাও সেটি দেখবেন এবং আপনাদেরকে তাদের উচ্ছ্বাস, তাদের ভালোবাসা জানাবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, রিক্সা গার্লের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে প্রিয় দর্শক আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।